আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা নগদান বই নিয়ে আলোচনা করেছিলাম, এক গড়া দু গড়া তিন গড়া। আজকের ভিডিওতে আমরা স্পেশালি করছি খুচরা নগদান বই নিয়ে। একটা প্রতিষ্ঠানের জন্য খুচরা নগদান বই খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এই খুচরা নগদান বইটা একটা পরিবারের সাথে তুলনা করব এবং যাতে আপনাদের বুঝতে আরো বেশি সহজ হয়। আসেন শুরু করা যাক। প্রথমত আমরা জেনে নিই খুচরা নগদান বই আসলে কে প্রস্তুত করে। খুচরা নগদান বই প্রস্তুত করে হচ্ছে পেটি কেশিয়ার বা ছোট কেশিয়ার বা খুচরা কেশিয়ার বলতে পারি। যে কেশিয়ারের কাজ হচ্ছে ছোটখাটো ট্রানজেকশন গুলো প্রতিষ্ঠানে সম্পন্ন করা। তো দেখা যাক প্রতিষ্ঠানে ছোটখাটো কাজ থাকে, ধরেন একটা কোচিং এর জন্য কি হইতে পারে। পেটি কেশিয়ারের কাজ, সে ধরেন মণিহারির দ্রব্যাদি আনতেছে, কলম আনতেছে, কাগজ আনতেছে, মার্কার আনতেছে, কিংবা হচ্ছে সে কোথাও যাচ্ছে কোনো বিল পরিশোধ করতে, যাতে ভাড়া লাগছে, কিংবা হচ্ছে চা নাস্তা আনতেছে, কেউ নাস্তা পানি দিতে হচ্ছে। এই ধরনের খরচগুলো সম্পাদিত করতে হয়। তো তার মধ্যে স্পেশালি চার পাঁচটা নিয়ে আমরা কাজগুলো করি, যেমন ডাকতার, মণিহারি, তারপর হচ্ছে যাতায়াত, তারপর হচ্ছে আপনার আপ্যায়ন বা হচ্ছে অন্যান্য, বা পিয়নকে দেওয়া কিংবা ফকিরকে ভিক্ষা দেওয়া ইত্যাদি। তো খুচরা নগদান বই আজকে আমরা একটু জানতে চেষ্টা করব যে এই প্রসেসটাকে, এবং একটা ম্যাথ করার মাধ্যমে আমরা জিনিসটা বুঝবো ইনশাআল্লাহ। আসেন শুরু করা যাক। খুচরা নগদান বইয়ের দুইটা পদ্ধতি আছে, একটা পদ্ধতি হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে বহু করা। মূলত সাধারণ খুচরা নগদান বইয়ে আমরা বিশ্লেষণটা করি না আর কি, জাস্ট খুচরার প্রাপ্তি প্রধান অংশটুকু থাকে। আর বহু গড়াতে আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করে জানিয়ে দিই যে কোন খাতে কি পরিমাণ খরচ হয়েছে, মণিহারিতে কত খরচ হয়েছে, এরপরে হচ্ছে যাতায়াতে কত খরচ হচ্ছে, ডাকদারে কত খরচ হচ্ছে ইত্যাদি। এই বহু করার মধ্যে আবার দুইটা পদ্ধতি আছে, একটা সাধারণ পদ্ধতি, একটা অগ্রগতিত্ব পদ্ধতি। পরীক্ষায় অগ্রগতিত্ব পদ্ধতিটাই বেশি আসে, যদিও বেশি আসলেও অগ্রগতিত্ব পদ্ধতি আর সাধারণ পদ্ধতির মধ্যে পার্থক্য কিন্তু বেশি না, জাস্ট একটা লাইনের পার্থক্য। ঠিক আছে, আমরা এই ম্যাথ করার টাইমে আমরা এই জিনিসটাকে বুঝবো ইনশাল্লাহ। তো আসি, প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিটি অসংখ্য ছোট ছোট খরচ হয়, যেটা সবাই বলেছে। তাই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, যেমন 5 টাকা, 10 টাকা, 15 টাকা, সমস্ত খুচরা খরচ প্রদানের দায়িত্ব অন্য একজন কেশিয়ারের উপর ন্যস্ত থাকে। ওই কেশিয়ার বা ছোট কেশিয়ারকে বা পেটি কেশিয়ারকে বলা হয় খুচরা কেশিয়ারও বলতে পারেন। হ্যাঁ, যে বইতে এসব খরচের বিবরণ লেখা হয় তাকে বলা হয় খুচরা নগদান বই। কয় প্রকার? 2 প্রকার। খুচরা নগদান বইয়ের অগ্রগতিত্ব পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমি একটু অগ্রগতিত্ব পদ্ধতিটা একটু বলি, এখান থেকে এমসিকিউ আসে, সিকিউতে গিয়ে আমি একটু পার্থক্যটা বুঝাবো কিভাবে অগ্রগতিত্ব পদ্ধতিটা আসলে আমরা করি। দেখেন, অগ্রগতিত্ব পদ্ধতির সিস্টেমটা কি। আপনি মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন, তো বাবা প্রতি মাসে আপনার জন্য 5,000 টাকা করে পাঠাচ্ছে। এখন 5,000 টাকা করে যখন বাবা পাঠায়, এ মাসে মনে করেন 5,000 টাকা খরচ হচ্ছে, তাই এ মাসে মনে করেন আপনার 3,800 টাকা খরচ হয়েছে, আপনার থেকে 1,200 টাকা জমা আছে। আপনি কি বাবাকে বলবেন যে 1,200 টাকা আমার জমা আছে, আগামী মাসে আমার জন্য 3,800 টাকায় পাঠিয়ে হয়ে যাবে, বা 4,000 টাকা পাঠিয়ে হয়ে যাবে? বলবেন না। পারলে উল্টা বাবারও বলবেন যে অমুক আছে সমুক আছে, আমাকে একটু 5,000 টাকা 6,000 দেন। ঠিক না? মিলতেছে তো? দেখবেন লাইফের সাথে মিলে যাচ্ছে। আমরা সবাই এরকম। হ্যাঁ, তবে এভাবে নেওয়া উচিত, তবে বাবার অবস্থা বুঝে, এবং হচ্ছে এভাবে নিয়ে যদি জমাতে পারে, না উড়াই। আমরা চিরাগের কথা বলি যে অন্যের জন্য বা নিজের জন্য ইচ্ছা মতো প্রয়োজনের অতিরিক্ত খরচ না করে। ঠিক আছে, আমরা তো মানুষ, তাহলে আমাদের আয় বুঝে ব্যয়টা করা উচিত। আমরা তো সরকার না, সরকার কি করে? এটা হচ্ছে কি হয়েছে, সরকার কি করে? ব্যয় বুঝে সেই পরিমাণ আয় করে জনগণ থেকে। তাহলে আমার কাছে যে 1,200 টাকা আছে, আমি বাবাকে বলবো না যে আমার কাছে 1,200 টাকা আছে, ঠিক না? আমি ঠিকই 5,000 টাকার জায়গায় 6,000 টাকাও নিয়ে নিতে পারি পরের মাসে। কিন্তু একজন ছোট কেশিয়ার বা ক্ষুদ্র কেশিয়ার এই কাজটা করতে পারে না। সে গত মাসে যে পরিমাণ খরচ করেছে সেই পরিমাণের ভাউচার জমা দিয়ে ওই পরিমাণ অর্থ তার থেকে ব্যাক করতে হয়। আজকে আপনার জায়গায় যদি একটা ছোট কেশিয়ার বা ক্ষুদ্র কেশিয়ার থাকতো, সে 3,800 টাকা খরচ করেছে না, পরের মাসে ওর কাছে ব্যালেন্স আছে কত টাকা? এটা দেখা যায়, ব্যালেন্স আছে 1,200 টাকা। তাহলে ব্যালেন্স সিটি যেহেতু 1,200 টাকা আছে, পরের মাসে সে 1 তারিখ প্রধান কেশিয়ার থেকে আবার নগদ হিসাবে পাবে 3,800 টাকা। তার মানে তার কাছে মিলতে হবে টোটাল 5,000 টাকা। টোটাল কিনতে হবে কত? 5,000 টাকা। সেটা 1,000 হতে পারে, 2,000 হতে পারে, অর্থাৎ অগ্রগতিত্বের ব্যালেন্সটা জানতে হবে। তো মাসের শুরুতে এই ব্যালেন্সটা পরিশোধ করে দিলে এটাকে বলি আমরা অগ্রগতিত্ব পদ্ধতি। আসে যে নির্দিষ্ট
পদ্ধতিতে যে নির্দিষ্ট সময়ের শুরুতে ওই সময়ে খুচরা খরচের জন্য নির্দিষ্ট অঙ্ক অর্থ খুচরা ক্যাশিয়ারকে অগ্রিম দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় শেষে ব্যয়কৃত অর্থের হিসাব দাখিল করার পর প্রধান ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে মোট ব্যয়ের সমপরিমাণ অর্থ প্রদান করে তাকে অগ্রদত্ত পদ্ধতি বলে। দেখেন এখানে বলেছেন 3800 টাকা খরচ করেছেন, আপনাকে প্রধান ক্যাশিয়ার 1 তারিখ 3800 টাকায় দিবে, তাহলে এটাই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। যে বইতে এই পদ্ধতিতে খুচরা নগদান হিসাব রাখা হয় তাকে অগ্রদত্ত খুচরা নগদান বই বলে। এই পদ্ধতিতে জনপ্রিয়তা অনেক, তাই বর্তমানে প্রায় সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই পদ্ধতি খুচরা নগদান সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে প্রতি হিসাবকালে খুচরা নগদানের প্রারম্ভিক যে সমাপনের অবশ্যই কি হয়, সমান হয়। এই যে দেখিয়ে নিই, আপনি 3800 টাকা পাবেন, 1200 টাকা আপনার ব্যালেন্স আছে, টোটাল 5000 এবং আপনার শুরুতে হচ্ছিল 5000, শেষেও কত 5000। ক্লিয়ার? এটা থেকে এমসিকিউ আসবে, একটা সিকিউ আসবে। তো যেহেতু এতদিন শর্ট সিলেবাস ছিল, আপনার দুইটা সিকিউ আসলে একটা খুচরা নগদান বা একটা 3 বারের নগদান বই দিয়েছিল, এখন হয়তো বা এটা চেঞ্জ হতে পারে, যেহেতু নগদান বই এটা বড় 3টে সৃজনশীল আসছে এখান থেকে, এখন দুইটা আসবে, দুইটা আসলে হয়তো বা নগদান বই অথবা খুচরা নগদান বা একটা ঝামেলা গতি মিক্সার করে আসবে। ঠিক আছে, চলেন আমরা পরবর্তীতে একটা ম্যাথে চলে যাই। ম্যাথে যাওয়ার আগে আমরা খুচরা খরচ সম্পর্কে একটু জানবো। খুচরা খরচগুলো কি, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। মণিহারি দ্রব্যাদি কি হইতে পারে, ডাকতারে আগে ডাক টিকিট, তারপর হচ্ছে ডাক মাসুল, টেলিগ্রাম, আর তারপর এটাকে ফ্যাক্স খরচ ইত্যাদি থাকবে। এখন হয়তো ইন্টারনেট বিল থাকবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্টারনেট ওয়াইফাই বিল এভাবে থাকবে। ইমেল খরচ, মেসেজ খরচ, হ্যাঁ, চিঠি খামেখাতে এগুলো নাই। কুরিয়ার সার্ভিস খরচ, হ্যাঁ, পার্সেল খরচ, এটাও কিন্তু ডাকতারের অংশ, যেটা ডাক দেওয়া আছে। যাতায়াত জানি বহন করেছেন, যাতায়াত তার বহন করেছেন ভিন্নতা আছে। যাতায়াত মানে আমরা যাতায়াত করতেছি, বহন করেছি কোনো পণ্য আনতেছেন, বুঝাই করে। আপ্যায়ন খরচ, চা নাস্তা, পানি। আর বিবিধ 5 নাম্বার করে আমরা বিবিধ দিয়ে সেখানে পিয়নকে বকশিশ দেওয়া, ফকিরকে ভিক্ষা দেওয়া সবগুলো ফেলে দিতে পারি। ঠিক আছে, নোট যাতায়াত খরচ একটি পরোক্ষ ব্যয় যা পরবর্তী লাভ ক্ষতি হিসাবে লেখা হয় এবং পক্ষান্তর বহন খরচ ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় হিসাবে হিসাবভুক্ত করে। তাই এই দুটিকে একত্রে লেখা অনুচিত। তেমনি কোনটি অধীনে কোন দফা লিখতে হবে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই যে এখানে উল্লেখ করে দিয়েছি যাতায়াত কোনটা, বহন খরচ কোনটা, এমসিকিউর জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যে যাতায়াত আমরা যাচ্ছি, বহন খরচ এক কথায় হচ্ছে কোনো পণ্য আনতেছে। তাহলে শুরু করি, আমরা ম্যাথে চলে যাই। ওকে, আমরা রাজশাহীতে চলে এসেছি। রাজশাহী যারা ভিডিওটা দেখছেন, আপনাদের রাজশাহীর জনপ্রিয় আমগুলোর নাম তো অনেক আছে, আমরা তো নাম জানি কয়েকটা। জনপ্রিয় আমগুলো আমাদের জন্য পাঠিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন মুন এন্টারপ্রাইজের ম্যাথ। মুন এন্টারপ্রাইজ অগ্রগতিত্ব পদ্ধতিতে কাজ করে। কোন পদ্ধতি? অগ্রগতিত্ব পদ্ধতি। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে গিয়ে 2000 টাকা আছে। কত টাকা আছে? 2000 টাকা আছে। মে মাসের খরচের পরিমাণ ছিল 1500 টাকা। স্যার, মে মাসে খরচ করেছে 1500, তাহলে তার কাছে ব্যালেন্স আছে কত স্যার? তার কাছে ব্যালেন্স আছে, না বললেও বোঝা যাচ্ছে কত, ব্যালেন্স আছে 500 টাকা। ব্যালেন্স আছে কত টাকা? 500 টাকা। আমি শুরুতে একটু প্রশ্নের সাথে সাথে ক্লিয়ার করে দিই। জুন মাসে উক্ত টাকা দিয়ে দিচ্ছে। প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রগতিত্ব টাকা পূরণের জন্য চেক পাইছে, টাকার অঙ্ক দেয় নাই। টাকার অঙ্ক না দিলে কি খুব বেশি অসুবিধা হবে? না, আমরা শুরুতেই বলে দিয়েছি যে কত টাকা সে পাবে। বিগত মাসে যে টাকা খরচ করেছে পরবর্তী মাসে সে টাকা পাবে। তাহলে মে মাসে সে 1500 টাকা যদি খরচ করে, তাহলে জুন মাসের 1 তারিখ সে 1500 টাকাই পাবে, এর বেশি তো পেতে পারবে না, ঠিক না? এটা তো ওই বাবার বাড়ির আবদার না, ঠিক আছে? আমরা বলি মামার বাড়ির আবদার, এটা হচ্ছে বাবার বাড়ির আবদার না, যে আপনি চাইলেও নিতে পারবেন না। তাহলে দেখেন, মে মাসে খুচরা খরচের পরিমাণ 1500, জুন মাসে সে 1500 পাবে। আর ব্যালেন্সটা বলে নেই, ব্যালেন্স হবে কত? 500 টাকা। তাহলে আমরা মুড়ি শুরু করবো ব্যালেন্স 500 টাকা দিয়ে, আর চেক প্রাপ্তি দিয়ে, ব্যাংক হিসাব দিয়ে 1500 টাকা দিয়ে। এবার কি কি খরচ করেছি? কাগজে কলম কোথায় যাবে? মণিহারিতে। আর ডাকোটার টিকিট কোথায় যাব? ডাকোতারে। আপ্যায়ন কোথায় যাবে? আপ্যায়নে, হ্যাঁ, আপ্যায়নে যাবে। আফা। টেলিফোন কোথায় যাবে? ডাকোতারে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ খরচ কোথায় যাবে? বিবিধে ফেলে দিলাম আমরা। হ্যাঁ, বাস ভাড়া, যাতায়াত, রিক্সা ভাড়া, যাতায়াত। ওকে,
আসেন এবার প্রশ্নে আমাদের পড়ি কি বলছে। প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ, প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ 500 বের করছি আমরা। ঠিক আছে, অগ্রপদিত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো, ইনশাআল্লাহ আমরা করব, ঘরে লিখে ফেলেছি। এরপর উপযুক্ত লেনদেনগুলো প্রয়োজনীয় জাবেদা ফিল হবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, জাবেদাগুলো সব কোডিং কিছু না। ঠিক আছে, একটা খুচরা নগদান বই বুঝলে আমরা অন্যগুলো করতে পারবো ইনশাআল্লাহ। এবং পরবর্তী ভিডিওতে আমরা 25 বোর্ড 24 বোর্ড ক্রমান্বয়ে শেষ করব। আসেন প্রশ্ন পড়া শেষ, আমি যা লিখেছি একটি স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এই তো আমাদের সুন্দর খুচরা নগদান বই চলে এসেছে। দেখেন যা যা লিখেছি তা তা আছে কিনা। প্রথম প্রশ্ন কথা, ব্যালেন্স 500 টাকা আসছে, আসছে। এরপর হচ্ছে ব্যাংক হিসাব কেন আসছে বলছি, ব্যাংক হিসাব দিয়ে 1500 টাকা আসছে, আসছে। প্রাপ্তি লিখে তারিখের পর বিবরণ পর ভাউচার নাম অবশ্যই লিখতে হবে। এরপর প্রদত্ত টাকা, এতটুকু পর্যন্ত হচ্ছে সাধারণ পদ্ধতি। ঠিক আছে, এরপরে বিশ্লেষণাত্মক পদ্ধতি বা বহুগড়া পদ্ধতি হচ্ছে এটা। এখানে আমরা বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছি যে কোন ঘরে কত টাকা বেচতেছে। তাহলে মনিহারি থেকে গেল একটাই, গেল 300 টাকা। ডাকতারে গেল, ডাক্তারে গেল দুইটা, একটা দুইটা। ঠিক আছে, এবার যাতায়াতে গেল দুইটা, এগুলো একটু মুছে দিলাম। ঠিক আছে, যাতায়াতে গেল কয়টা, তাও দুইটা। রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া এসেছে, দেখেন বড় করে আসছে। সব খরচকে আমরা প্রথমত এখানে লিখবো, সব খরচকে লিখবো এই পর্যন্ত, এটা করে ফেলবো। এরপর আমরা বিশ্লেষণ করব প্রমাণে। ঠিক আছে, এইটুক পর্যন্ত কোনো অসুবিধা হবে না, যেটা আমি বলেছি স্যার বললাম সেইভাবেই আমরা এখানে লিখেছি। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিবিধে টাকাতে ফেলে দিয়েছি। এরকম সিঙ্গেল সিঙ্গেল যেগুলো থাকবে এগুলোকে আমরা বিবিধে ফেলে দেবো। ঠিক আছে, এবার আসুন লাস্ট আমাদের কাজ হচ্ছে অগ্রবর্তী পদ্ধতির এই জ্যাকটাকে ঠিকভাবে করা, এই অংশটুকু ঠিক মতো করা। ঠিক আছে, তাহলে আমাদের দেখতেছি এই মাসে আমরা খরচ করেছি টোটাল যোগফল 1670 টাকা, 1670 টাকা। তাহলে আমার 2000 টাকা যথারীতি মিলতে হচ্ছে। তাহলে আমার ব্যালেন্স সিটি আছে কত, 330 টাকা। ব্যালেন্স সিটি কত স্যার, 330 টাকা। ব্যালেন্স সিটি কত, 330 টাকা। যেটাই এই বছরের সিটি সেটাই পরের বছর মাসের বিডি না, এই বছরের বিডি এতটুকু পর্যন্ত শেষ। এইটুকু যদি আমরা কাজ করে ফেলি, এটাকে না লিখি, এটা হবে সাধারণ খুচরা নগদান। কি বলছেন স্যার, সাধারণ খুচরা নগদান। তাহলে বছর মাসের শুরুর সাথে মাসের শেষের ব্যালেন্স মিল নাই, অগ্রগতির টাকার পরিমাণটা মিল করে দিই নাই। আর অগ্রগতির টাকা পদ্ধতি বললে শুধু এই ব্যাংক হিসাবটা যোগ হয়ে যত টাকা খরচ করেছি ঠিক তত টাকাই আমরা প্রধান ক্যাশিয়ার থেকে আদায় করে নিব। সিম্পল। তাহলে পার্থক্য হচ্ছে ঠিক এই জায়গায় অগ্রগতির পদ্ধতি। তাহলে আশা করি বুঝতে পারছেন অগ্রগতিতে ব্যালেন্স না থাকলে, আমরা তো অঙ্কটা শুরু করছি, ব্যালেন্স গুলো না দিলে কিভাবে বের করবো, শুরুর অংশটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য। আর বাকি বিশ্লেষণ তো ইনশাআল্লাহ আমরা করতে পারবো। ঠিক আছে, আমাদের শিটটা কালেকশন করে নেবে, কারণ আরো বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ। আমরা আসলে ক্লাসরুমে যেভাবে অনেকগুলো ম্যাথ সলভ করা যায় অনলাইনে সেটা সম্ভব হয় না, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করি। হয়তো অন্যরা পারে, আমি পারি না। ঠিক আছে, তবুও চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর, যে নিজে যা জানি ইনশাআল্লাহ। সাথে থাকবেন, আমরা পরবর্তী অংশে চাই এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, কিভাবে কি আসছে মনোযোগ দিয়ে দেখবেন, টানবেন না, স্কিপ করবেন না কোনো কিছু। কারণ কুইক বলি অনেক জায়গায় মিস হয়ে যেতে পারে, তখন বলবেন যে মাইন্ড স্যার এটা কি পড়াই দেয়নি, হয়তো পড়ানো হবে। আসেন খুচরা নগদান বই জাবেদার জন্য আমরা কি কি করবো বলেছিলাম ইম্পর্টেন্ট, এবং এই জাবেদা তিনটা দেখে কিন্তু আমরা সব জাবেদা করার ট্রাই করবো। ঠিক আছে, এই তিনটা দিয়ে আমরা একটু মনে রাখবো। আসেন জাবেদাগুলো কি কি। প্রথমত আমরা যখন প্রধান ক্যাশিয়ার থেকে টাকার পূরণের জন্য চেক পাই, ওই যে বলছে 1500 টাকা চেক পেয়েছি, তো প্রধান ক্যাশিয়ার থেকে যখন আমরা চেকটা পাবো, সে চেক পাওয়ার জন্য একটা জাবেদা দিতে হবে না? জাবেদা কি, খুচরা নগদান হিসাব ডেবিট, তার মানে 1500 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট 1500 টাকা। ক্লিয়ার? খুচরা প্রধান ক্যাশিয়ার থেকে খুচরা খরচের পূরণের জন্য চেকটা পেয়েছি, আগে থেকে কোনো ব্যালেন্স না থাকলে 2000 টাকাই হইতো এই অঙ্কের জন্য। ঠিক আছে, প্রধান ক্যাশিয়ার থেকে আমরা 2000 টাকাই পাবো। এবার 2 নাম্বার যে উদাহরণটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাদের যত খুচরা খরচ হয়েছে না, সেই খুচরা খরচগুলো লিখা। সকল খুচরা খরচকে আমরা কি করব, ডেবিট করব। এটা আপনি আলাদা আলাদাও করতে পারেন প্রত্যেকটা তারিখ অনুসারে, আবার একসাথে করতে পারেন, তবে আলাদা করাই উত্তম। তাহলে দেখেন তো, সকল খুচরা খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। যেমন মনিহারি ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট।
ডাকোতার ডেবিট, খুচরা নগদান হিসাব কি? এরপরে হচ্ছে আপ্যায়ন ডেবিট, খুচরা নগদান লাস্ট জাবেদা হচ্ছে কোন সম্পত্তি যদি কিনে নিয়ে, অঙ্কে ছিল না আমার বলা মিস হয়ে গেছে, কোন সম্পত্তি কিনতে হবে, ক্যালকুলেটর, একটা শোপিস, ক্যালকুলেটর, পেপার ওয়েট, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে, এগুলো তার প্রধান কেসিয়া নেবে না, বলে যে একটা ক্যালকুলেটর নিয়ে আসো, একটা ঘড়ি নিয়ে আসো, একটা পাঞ্চ মেশিন নিয়ে আসো। এই জিনিসগুলো অল্প টাকার হলেও আচরণটা করে সম্পত্তির মতো। হ্যাঁ, তো এগুলোকে আমরা আলাদা একটা কলামে লিখব। সুতরাং এদেরকে আমরা যত ধরনের এরকম খুচরা সম্পত্তি কিনবো না, এই সম্পত্তিগুলোকে আলাদা যাবে দেবো। সকল খুচরা সম্পত্তি ডেবিট সেম ভাবে, যেমন পেপার ওয়েট ডেবিট, পাঞ্চ মেশিন ডেবিট, ক্যালকুলেটর ডেবিট, আর খুচরা নগদান বই। ক্লিয়ার? এই দুইটা বা তিনটা জায়গাটা মনে রাখতে পারলে আপনি সব জায়গাটা পারবেন। আসেন আমাদের যে কোশ্চেনটা করেছিলাম একটু আগে, ওটার একটা জায়গাটা ছিল গত, এই জায়গাটা একটু আমরা দেখি। দেখেন ওরা আলাদা আলাদা তারিখের ক্রম অনুসারে দিতে হবে, যেহেতু তারিখ আছে। এটাই ভালো, আমি তো ওটা মনে রাখার জন্য টেকনিকটা দেখিয়ে দিয়েছি। খুচরা নগদান হিসাব, ডেবিট ব্যাংক হিসাব, ক্রেডিট যথারীতি দেখেছে। দেখেন না বুঝলে একটু আপনারা জুম করে দেখে নেবেন। দেখেন মনিহারে ডেবিট, খুচরা খরচ ডেবিট, ডাকতার ডেবিট, আপ্যায়ন ডেবিট, ডাকতার ডেবিট, ডেবিট বিবিধ খরচ ডেবিট, যাতায়াত ডেবিট, যাতায়াত ডেবিট, আর অপরদিকে খুচরা নগদান হিসাব। ব্যাখ্যা একদম সিম্পল, টেলিফোন বাবদ খরচ লিপিবদ্ধ হয়েছে, আপ্যায়ন খরচ হয়েছে, সিম্পল বিষয়। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। খুব সহজেই অঙ্কগুলো করা যায়। অঙ্কগুলো পরীক্ষা আসলে নগদান, 3 গড়া নগদান বই অপেক্ষা খুচরা নগদান বই অনেক সহজ, অনেক আর্লি করা যায়, ছোট ছোট ফিগার। সুতরাং এই সাপ্তাহিক ম্যাথগুলো যেগুলো বেছে বেছে যদি করেন, এটাকে আপনার পছন্দের তালিকায় ইনশাল্লাহ রাখতে পারেন। আমি সবসময় একটা কথা বলি যে আমি সব জানতা পরীক্ষার হলে এটা প্রকাশ করার কিছু নেই, তবে আমি সব জানি। পরীক্ষার হলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের সময় বাঁচানোর জন্য। সময় বাঁচানোর জন্য যে সকল ছোট ছোট ম্যাথ আছে সবগুলোই করবো। আমি বলছি না এটা খুব ছোট ম্যাথ, ফার্স্ট পেপারের জন্য তুলনামূলক ছোট, সেকেন্ড পেপারে অনেক ছোট ছোট ম্যাথ আছে। তো তুলনামূলক সহজ ছোট ম্যাথ গুলো 3 গণা থেকে অন্তত ছোট, কার্যপত্র থেকে অন্তত ছোট। এই ধরনের ছোট ম্যাথ গুলো বা সহজ ম্যাথ গুলো যেগুলো একটা টেকনিকে পুরোটা করে ফেলা যায়, এইগুলো করলে আমাদের আসলে সময় বাঁচে। এই সময়কে সেভ করলে আমরা আর্থিক জীবনে ঠান্ডা মাথায় করতে পারি। সবসময় আর্থিক গণিত যখন ঠান্ডা মাথায় করবেন না, আপনার যখন সমন্বয় গুলো খুব ভালো কুইকলি মিলে যাবে, আপনার আর্থিক গণিত মিলবে। তো এটা হচ্ছে শান্তির আর কিছু নেই, তাই না? অন্তত অ্যাকাউন্টিং পরীক্ষা। যারা আমার সাথে একমত তারা লাইক দিবেন, আর যারা আমার সাথে একমত না ডিসলাইক দিবেন। চলেন তাহলে শেষ করি আমরা খুচরা নগদান বই। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা খুচরা নগদান বই আর কিছু সৃজনশীল প্র্যাকটিস করিয়ে দিব। আসসালামু আলাইকুম, গুড বাই।